দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের সাথে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় জরায়ুর মুখের ক্যান্সার, সচেতনতা ও চিকিৎসা। আজ আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দীপক শাহ, আবাসিক চিকিৎসক, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 982405 নাম্বারে এবং আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। ডাক্তার দীপক শাহ, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যমুনা টিভি এবং যমুনা টিভির দর্শকদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ যে বিষয়ে কথা বলছি জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে, এবং বর্তমানে নারীদের মধ্যে এই ক্যান্সার ভয়াবহ রূপে বিস্তার লাভ করছে। প্রথমে একটু শুরু করতে চাই, জরায়ুর মুখের ক্যান্সার বলতে আমরা আসলে কোন জায়গার ক্যান্সারকে বুঝাই? খুব সুন্দর প্রশ্ন। জরায়ু মুখের ক্যান্সার আসলে মানুষ বুঝতেই পারে না জরায়ু মুখটা কোন জায়গাটা, কোন জায়গার ক্যান্সার। এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বা স্ত্রী প্রজনন তন্ত্রের একটি অংশ, যে অংশে যে অর্গানের মধ্যে আসলে একজন স্ত্রী বাচ্চা ধারণ করেন, বাচ্চাটা যে অর্গানের মধ্যে থাকেন তাকে আসলে জরায়ু বলা হয়। এবং জরায়ুর যে এন্ট্রি পয়েন্টটা, তার যে মাথা বলবো বা হচ্ছে জরায়ুর যে যে ছিদ্র দিয়ে ওখান দিয়ে স্পার্ম জরায়ুতে প্রবেশ করে বা বাচ্চাটা যেখান থেকে জরায়ু থেকে বের হয়, বা জরায়ুর যে দরজা, যে মুখ, এই অংশটাকে বলা হয় জরায়ু মুখ। এরপরেই কিন্তু আসলে ভ্যাজাইনা নামক অর্গানটি থাকে। আচ্ছা, তো এই জরায়ু মুখ হচ্ছে, জরায়ুর মুখটা হচ্ছে একটা ক্যান্সার তৈরির একটা অন্যতম জায়গা একজন নারীর জন্য। নারীদের এই জায়গাটাতে কিন্তু ক্যান্সার হওয়ার প্রবণতা খুবই বেশি থাকে, এবং এই যে জরায়ু মুখের এই অংশে যে কোনো উদ্ভূত ক্যান্সারকেই আসলে জরায়ু ক্যান্সার বলা হয়ে থাকে। আচ্ছা, কেন আসলে জরায়ু মুখের ক্যান্সার হওয়ার প্রবণতাটা এত বেশি, এটা একটু জানতে চাই। ক্যান্সারের যেহেতু ওই রকম কোনো কারণ আমরা বের করতে পারি না, তবে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে 99% জরায়ু মুখের ক্যান্সারের সাথে একটি নটোরিয়াস ভাইরাস জড়িত, যাকে বলা হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়েই এই জরায়ু ক্যান্সার হয়ে থাকে বলে 99% ক্ষেত্রে ধারণা করা হয়, এবং কথাটা সত্য। তো যে সকল অভ্যাস, যে সকল কার্যক্রম আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ জরায়ু মুখটাতে বাড়বে, সেখানেই আসলে ক্যান্সার তৈরি হবে। এখন কি কারণে আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ বেশি হতে পারে, তার অন্যতম কারণ হচ্ছে যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, হ্যাঁ, এবং অনিরাপদ যৌন সঙ্গী। উনার যে মহিলার যে পুরুষ পার্টনার, উনি যদি আবার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার হন, উনি কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু হারবার করে তার মধ্যে, এবং সেটা দিয়ে কিন্তু ওই মহিলার কিন্তু জরায়ু ক্যান্সার হচ্ছে। আবার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়ালি যে রোগগুলো আমাদের মধ্যে ছড়ায়, মহিলারা যদি এই রোগে আক্রান্ত থাকে তাদেরও কিন্তু এই জরায়ু মুখে ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে, কারণ এদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। এছাড়াও 1-2% ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ছাড়াও অন্যান্য কিছু কারণ রয়েছে। আচ্ছা, তো আপনি যেহেতু বললেন এবার একটু জানতে চাচ্ছি লক্ষণগুলো কি থাকতে পারে? হ্যাঁ, লক্ষণগুলো মধ্যে অন্যতম লক্ষণ, যে লক্ষণটা হচ্ছে সবসময় আমরা অ্যাভয়েড করি, যেটা আমরা গুরুত্ব দেই না, সেটা এবং প্রথম দিকের লক্ষণ থাকে, সেটা হচ্ছে যে সহবাসের সময় রক্তপাত। সহবাসের সময় যখন রক্তপাত হয়, এটা কিন্তু মোটামুটি কমন। সহবাসের পরে বা সহবাসের সময় মহিলাদের একটু রক্তপাত হয়। তো এই লক্ষণটাই কিন্তু জরায়ু ক্যান্সারের অন্যতম লক্ষণ। এই লক্ষণ থাকলে সেই নারীকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ এতে রোগটা আর্লি স্টেজে ধরা পড়বে। এছাড়া ব্লিডিং হওয়া বা রক্তপাত হওয়া, সাদা স্রাব যাওয়া, ব্যথা অনুভূত হওয়া, মানে জরায়ু মুখের ওই জায়গাটা তলপেটের নিচে থাকে, তলপেটে ব্যথা অনুভূত হবে। এবং সেটাও যদি আমরা ওভারলুক করি, একটা সময় গিয়ে হয় কি, জরায়ু মুখের ক্যান্সার ওইখান দিয়ে প্রস্রাবের যে নালী দুটো আসে সেই নালী দুটোকে ব্লক করে দেয়। কারণ জরায়ু মুখের ঠিক দুই পাশে
ঠিক দুই পাশে তার গায়ে লাগানো অবস্থার একটু দূরে বা কাছাকাছি ওই দুইটা মূত্রনালী থাকে। ওই মূত্রনালীকে এই ক্যান্সারটা খুব তাড়াতাড়ি এবং এটাকে ধরে দ্রুত আক্রান্ত করতে পারে। আমরা এই বিষয়ে বিস্তারিত আরো আলোচনা করব একটি বিরতির পর। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা আলোচনা করছি জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার দীপক শাহ। আপনি লক্ষণগুলো নিয়ে কথা বলছিলেন যে কি কি লক্ষণ থাকলে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের জরায়ুর মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একটু প্রতিরোধের দিকে চলে আসি, যেহেতু প্রতিরোধ প্রতিকারের থেকে উত্তম। একটু জানতে চাই প্রতিরোধ ব্যবস্থা কি আছে। এখানে আমি আরেকটা কথা এটা না বললেই নয়, দর্শকদেরকে এই মেসেজটা দিতেই হবে, যেটা আমি বলছিলাম যে একটা জরায়ু ক্যান্সারের পেশেন্ট কিভাবে মারা যায় কিন্তু এইভাবেই, যে ওই যে মূত্রনালীটাকে যে ব্লক করে দেয়, এটা থেকে প্রস্রাব আর বের হতে পারে না, ফলে প্রস্রাবটা উপরে জমে কিডনিতে প্রেশার দেয় এবং কিডনি ফেলিওর হয়ে একসময় পেশেন্ট মারা যায়। তো আমাদের চিকিৎসার কিন্তু একটা অন্যতম থাকে, আমাদের মোটো বা এইম থাকে কিডনি বাঁচানো। আচ্ছা, তো এই পেশেন্টগুলো দেখা যায় যে প্রায়শই কিডনি ফেলিওর নিয়ে কিন্তু প্রেজেন্ট করে, এবং জরায়ু মুখের ক্যান্সার যেটা কিন্তু খুব দেরিতে গিয়ে পেশেন্ট নিয়ে আসে বা ডায়াগনোস হয়। দেরিতে যখন পেশেন্ট নিয়ে আসে তখন এই কিডনি ফেলিওর নিয়ে আসে, যেহেতু তেমন লক্ষণগুলোকে আমরা গুরুত্ব দেই না। আমরা মনে করে থাকি যে একজন নারীদের এই ধরনের লক্ষণ খুবই স্বাভাবিক, হতেই পারে। আসলে এই লক্ষণগুলো যে এড়িয়ে যাওয়ার বিষয় নয়, এটা আসলে আমরা একেবারে ভুলে যাই। এবার চলে আসি একটু প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। আচ্ছা, প্রতিরোধের বিষয়টা যদি মাথায় থাকে তাহলে আমার বলতে হবে যে কি কারণে হচ্ছে। ওই যে বলেছে 99% ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটা নটোরিয়াস ভাইরাস দিয়ে হচ্ছে। তো এই ভাইরাসের ট্রান্সমিশন ঠেকাতে হবে। এই ট্রান্সমিশন ঠেকাতে হলে আমাকে কি করতে হবে? সেক্সুয়াল যে হাইজিন সেটা মেনটেন করতে হবে। হ্যাঁ, পলিগ্যামিটাকে এক্ষেত্রে ডিসকারেজ করা হয়েছে, অনুৎসাহিত করা হচ্ছে, এবং মনোগ্যামি সেক্সুয়াল যে হ্যাবিট এটাকেই আসলেই করা হয়। এর মাধ্যমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কমে যায়, এবং একটা নির্দিষ্ট বয়স পার না করে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়। এটা একটা প্রতিরোধের ব্যবস্থা। আরেকটা প্রতিরোধের ব্যবস্থা এখন বর্তমানে এসেছে, যেটা হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকা। এই টিকার মাধ্যমে কিন্তু জরায়ু ক্যান্সার, শুধু জরায়ু ক্যান্সার নয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে শরীরের অন্যান্য জায়গায় যে ক্যান্সারগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। বর্তমানে সার্ভারিক্স বা গার্ডাসিল নামে এই ভ্যাকসিনটা কিন্তু বহুল সমাদৃত এবং খুবই অ্যাভাইলেবল। এই ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু আমরা এটা প্রতিরোধ করতে পারি। তবে এই ভ্যাকসিনের একটা বয়স আছে, ইউজুয়ালি 12 থেকে 26 বছরের মধ্যে ভ্যাকসিনেশন করাটা সবচেয়ে ভালো। আচ্ছা, একজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সিরাজগঞ্জ সদর থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন, আমার ওয়াইফের মিন্স হলে তলা পেটের নিচে ব্যথা করে, পেট ব্যথা করে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। দর্শক, আচ্ছা, আমি যে লক্ষণগুলোর কথা বলেছিলাম সেই লক্ষণগুলোর সাথে কি কোনো লক্ষণ মিলে যাচ্ছে? জি, মানে তার মিন্সে তার গাইনেসে আপনার এটা না, স্যার মিন্স আর প্রচুর থেকে 3 দিন পরে পেট ব্যথা করে। আচ্ছা, শুনেন, আমি বলি, সেটা হচ্ছে যে মেন্সের সাথে বা মেনস্ট্রুয়েশনের সাথে মাসিকের সাথে ব্যথা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। তবে এটা যদি মাত্রাতিরিক্ত করে থাকে আপনাকে অবশ্যই গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং ভালো করে এক্সামিনেশন করে পেশেন্টটাকে দেখে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে এই লক্ষণ মানেই যে তার জরায়ু মুখের ক্যান্সার হয়েছে বিষয়টা কিন্তু ওরকম নয়, কিন্তু বিষয়টা খতিয়ে দেখতে হবে। আপনি অতি দ্রুত একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আচ্ছা, আশা করছি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আপনি আমাদের দর্শকদের জিজ্ঞেস করছিলেন যে আসলে মিন্স হলে পেটে ব্যথা হওয়া, এটাও কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যথা, এবং এর সাথে আরো কিছু লক্ষণ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা আসলে তখন বলতে পারি যে না, আমরা জরায়ু মুখের ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা। এবার একটা বিষয় হচ্ছে যে
জরায়ু মুখের ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা ডাক্তার সাহেব। আমরা তবে একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পরবর্তীতে এসে আমরা আবারও এই বিষয়ে আলোচনায় ফিরছি। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমাদের সাথে আছেন ডাক্তার দীপক সাহা। কথা বলছিলাম জরায়ু মুখের ক্যান্সার নিয়ে। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। ম্যাডাম, আমি সুনামগঞ্জ জেলার চাতক উপজেলা থেকে বলছিলাম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি ম্যাডাম, আমি সচরাচরই আমি ডক্টর অন কল একজন একটা জনপ্রিয় অনুষ্ঠান আমি প্রায়ই দেখি। এখন আজকে যে সাবজেক্টটা দেখা যাচ্ছে ম্যাডাম, ওই সাবজেক্টে আমার সাথে অনেক মিলে গেছে, আমার ওয়াইফের সাথে। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে, আমার ওয়াইফের জরায়ের মুখে প্রথমে ঘা হয়েছিল, পরে ডাক্তার যখন কলোস্কোপির মানে একটা এক্সাম করার পরে সে ওই জরায়ের মুখটাকে লিফট করে ফেলছে। লিফট করার পরে 4 মাস পর আমার ওয়াইফের মানে কনসেপ্ট হয়ে গেছে। কনসেপ্ট হওয়ার পরে 2.5 মাসের সময় সে আবার ফেল করতে এটা। আচ্ছা, তখন আবার সে পরীক্ষা টরীক্ষা শেষ করে আবার এখন ট্রাই করছি। এখন 5 মাসের আমাদের সন্তান সম্ভব আর কি ম্যাডাম। এখন মাঝে মধ্যে সে একটু পেশাবের সাথে হয়তো একটু ব্লিডিং এর মতো দেখে। এখন এতে থেকে পরিত্রাণ কি, বা আমাদের কোনো রিস্ক আছে কিনা, আমরা কিভাবে এগোবো সামনের দিকে? জি দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? আপনার বলছেন যে জরায়ু মুখে একটা ইনফেকশন ছিল। দেখেন, জরায়ু মুখের ইনফেকশন কিন্তু জরায়ু ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর বা একটা কারণ হতে পারে। যদিও বলবো না যে ক্যান্সার হয়ে গেছে বা হবে, কিন্তু এটা একটা কিন্তু রিস্ক ফ্যাক্টর। কাজেই আপনি তো অবশ্যই কোনো না কোনো গাইনোকোলজি বা অবস্টেট্রিশিয়ানের শরণাপন্নে আছেন। হ্যাঁ, তাকে দিয়ে একটু নিয়মিত চেক আপ করাবেন এবং উনি দেখবেন যে একটা সময় অন্তর অন্তর পার ভেজাইনাল এক্সামিনেশন করে জরায়ু মুখটা পরীক্ষা করবে। তখনই কিন্তু যদি ওখানে কোনো টিউমার থেকে থাকে উনি বুঝতে পারবেন এবং আপনাকে একটা সঠিক পরামর্শ দিতে পারবেন। আপনার কাজ হচ্ছে স্ক্রিনিং এবং ফলো আপ। আশা করছি দর্শক ওনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। একটু চিকিৎসা পদ্ধতি নিয়ে জানতে চাচ্ছিলাম, তবে তার আগে ছোট্ট করে একটু জানতে চাই রোগ নির্ণয়টা আসলে আপনারা কিভাবে করে থাকেন? রোগ নির্ণয়টা যখনই এই ধরনের কেউ যদি আসেন, তাহলে প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে যে সার্ভাইকাল সাইটোলজি, মানে ওইখান থেকে রস নিয়ে বা ব্রাশ সাইটোলজি, ওখান থেকে কিছু একটা মানে করে নিয়ে এসে বা রস নিয়ে এসে সেটাকে হচ্ছে পরীক্ষা করা। প্যাপানিকুলার স্টেইন বা প্যাপস স্টেইন বা প্যাপসমিয়ার টেস্ট বলা হয়। এই টেস্টটা করলেই কিন্তু আসলে ধরা পড়ে যায় যে সে জরায়ু ক্যান্সারে আক্রান্ত কিনা। যখনই সে জরায়ু ক্যান্সারে আক্রান্ত ডায়াগনোসড হয়ে গেল, তখনই তারপরে তাকে স্টেজিং করতে হবে। সেই হচ্ছে রোগটা কোন পর্যায়ে আছে, রোগটা কি দূরবর্তী কোনো জায়গায় ধরেছে, আশেপাশে ধরেছে, নাকি কিডনির যে মূত্রনালী আছে তাকে ধরেছে। এই জায়গাগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে। তার জন্য একটা কমপ্লিট এক্সামিনেশন মানে ফিজিক্যাল এক্সামিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই এক্সামিনেশনটা কিন্তু অ্যানেস্থেসিয়ার আন্ডারে কিন্তু করা যেতে পারে, তবে এমনিও করা হয় অনেক সময়। এরপরে কিছু ইমেজিং দরকার হয়, যেমন এমআরআই করতে হয়। এমআরআই করলেও বোঝা যায় যে রোগটার মানে কত দূর ছড়িয়েছে বা কতটুকু রোগের যে লিমিটেশন সেটা কিন্তু আমরা বুঝতে পারি। প্রপার স্টেজিং এর পরে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। খুবই দুঃখিত, চিকিৎসা ছোট করে চিকিৎসাটা জানতে চাচ্ছি। চিকিৎসা হচ্ছে যদি আর্লি স্টেজে থাকে তাহলে হচ্ছে সার্জারি করে ফেলতে হবে, এবং যদি আর্লি স্টেজে না থাকে, একটু যদি লোকালি অ্যাডভান্সড বা অ্যাডভান্স ডিজে চলে যায়, তাহলে সেটাকে রেডিওথেরাপি দিতে হবে। এটাই হচ্ছে চিকিৎসা। আর যদি রোগটা যদি কোনোভাবেই সারানোর মতো অবস্থায় না থাকে, দূরবর্তী কোনো অর্গানে ছড়িয়ে যায়, তখন প্যালিয়েটিভ কিমোথেরাপির মাধ্যমে আসলে চিকিৎসা প্রদান করা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। যেহেতু আপনি বললেন এখানে স্টেজিং এর একটা বিষয় রয়েছে, প্রথমে স্টেজিংটা আমাদের করে নিতে হবে, জানতে হবে আসলে যে আমরা হচ্ছে কিভাবে এটার হচ্ছে কি চিকিৎসা পদ্ধতির দিকে কিভাবে এগিয়ে যাব, তারপরে হচ্ছে আমরা আসলে চিকিৎসা পদ্ধতির বিষয়ে জানতে যাব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার শাহ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে যমুনা টিভির দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল জরায়ু মুখের ক্যান্সার, এবং আপনারা জানলেন কিভাবে আসলে জরায়ু মুখের ক্যান্সারের লক্ষণ আমরা কি বুঝতে পারবো যে আসলে জরায়ু মুখের ক্যান্সারের সম্ভাবনা রয়েছে কিনা, এবং তারই সাথে আমরা আপনাদেরকে জানালাম রোগ নির্ণয় পদ্ধতি কি রয়েছে, এবং তারই সাথে জানলেন চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে। দর্শক, আবারও দেখা হবে আগামী পর্বে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।